দিতে ন্যূনতম 500 টাকা। মমতার অঙ্গীকার, পিছনে বিরাট রাজনীতি বলছেন বিরোধীরা। সরগরম রাজনৈতিক মানচিত্র এবং সেই সঙ্গে আরো অনেক ইস্যু, আবেগে শান, এক এক দলের এক এক রকম আবেগ। আর জনতার দরবারে সব উঠে আসবে। আমার সঙ্গে রয়েছেন জনতা, যাদের মনের প্রশ্ন, যাদের মন থেকে উঠে আসা প্রশ্নের উত্তর দেবেন আমাদের স্টুডিওতে উপস্থিত এবং বাইরে থেকে যারা রয়েছেন সেই অতিথিরা। আমি প্রথমে পরিচয় করিয়ে দেবো। আজ আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির, আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ডেবরার প্রার্থী। এছাড়াও রয়েছেন সায়ন্তন বসু, বিজেপি নেতা। রত্না চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি বেহালা পূর্বের এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এছাড়াও স্টুডিওতে রয়েছেন বিজেপি নেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন আরেক বিজেপি নেতা প্রণয় রায়। পাশে রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার এবং পিলু ভট্টাচার্য, গায়ক, বিশিষ্ট মানুষ। কিন্তু আমরা কি নিয়ে আলোচনা করব আজ? শুরুতেই বললাম অঙ্গীকার। মমতার অঙ্গীকারকে কটাক্ষ করছেন বিরোধীরা। বিরাট রাজনৈতিক অঙ্ক কষে মমতা বলছেন গৃহিণীদের হাতে হাতে ভোট পেরোলে ন্যূনতম 500 টাকা তিনি দেবেনি। আর কি কি আসুন দেখি। তৃণমূলের ইশতেহার একটু আগেই পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রতি পরিবারকে মাসে মাসে টাকা দেওয়া হবে, প্রথম। দ্বিতীয়, জেনারেল ক্যাটাগরি 500 টাকা প্রতি মাসে এবং এসসি এসটি ওবিসি যদি হন যে গৃহিণীরা, তারা মাসে ন্যূনতম 1000 টাকা পাবেন। আরো অনেক রয়েছে, আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমি শুরুতেই বিজেপি নেতা সায়ন্তন বসুর কাছে যাব। সায়ন্তন, এই যে একটা পাওয়ার পাইয়ে দেওয়া, মানে মানুষ তো সত্যি ভাববেন যে মমতা ক্ষমতা এলে বাড়ির মহিলারা ভাববেন মহিলা ভোট বিরাট টার্গেট। এবারে বারবার বিভিন্ন আলোচনায় উঠে এসেছে 49% মহিলারা ভাবছেন মমতা ক্ষমতা এলে হাতে অন্তত কিছু টাকা প্রতি মাসে ফিক্সড। বিজেপির জন্য কতটা টাফ? দেখুন, এ ধরনের কথা বা এ ধরনের ধাপ্পার কথা বলা বোধহয় ঠিক না। সরকারের কর্মচারীরা দিয়ে দিতে পারছেন না, শিক্ষকরা রাস্তায় বসে আছেন, পয়সা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে ভিখারির সংখ্যা সব থেকে বেশি, পার্লামেন্টে এটা ভারত সরকারের মন্ত্রী জানিয়েছেন। জায়গায় জায়গায় কর্মসংস্থান নেই। 500 টাকা 1000 টাকা দিয়ে এই যে মিথ্যা প্রতিশ্রুতি, এটা কি মানা যায়? 5 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কতগুলো ফুলফিল হয়েছে? বলেছিলেন কলকাতাকে লন্ডন, দার্জিলিংকে সুইজারল্যান্ড, দীঘাকে গোয়া বানাবেন, পর্যটকদের হাব করবেন, আইটিকে ডেকে আনবেন, ইন্ডাস্ট্রি তৈরি করবেন। সেগুলো কিছুই হয়নি। ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তব হয়েছে কোন রাজনৈতিক দলের? সায়ন্তন, চলতি বাংলায় বলে ধাপ্পা। না 500 টাকা 1000 টাকা দেবেন কোথা থেকে? আমি প্রশ্ন করতে চাই, উনি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না, পুলিশের টাকা বাড়াতে পারছেন না, সকাল বিকেল কেন্দ্রের কাছে হাত পাচ্ছেন, কোথা থেকে দেবেন? কালকে যদি বিজেপি বলে আমরা 2000 টাকা করে দেবো, এটা অবাস্তব হবে, আমরা দিতে পারবো না। যেটা সত্য সম্পূর্ণ অবাস্তব বলছেন সায়ন্তন বিজেপি নেতা। রত্না চট্টোপাধ্যায়, আমি আসবো সায়ন্তন। রত্না চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। রত্নাদি, আপনিও মহিলা ভোট টানতে যা বলা হচ্ছে বেসিক্যালি ধাপ্পা, এটা সম্ভব নয় বলছেন বিজেপি। নমস্কার। মমতাদির পক্ষে সম্ভব নয় এরকম কাজ আমরা আজ পর্যন্ত দেখিনি। মমতা ব্যানার্জি, বলুন। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি নারী সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গে অনেক কিছু করেছেন। যেমন মমতা ব্যানার্জি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের অর্থনৈতিক একটা মাসে যাতে তারা অবস্থান করতে পারে তার একটা ব্যবস্থা করতে পেরেছেন। মমতাদি নারীদের জন্য যা ভাবেন তা করেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি যা বলেন তা মিথ্যে কথা নয়। সেটা হলো স্বাস্থ্যসাথীর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারকে তিনি 5 লক্ষ টাকা করে যে স্বাস্থ্য বিমার মাধ্যমে আওতায় নিয়ে এসছেন। এখন কিন্তু সেই স্বাস্থ্যসাথীগুলো অনেক জায়গায় কাজ করছে। আমি জানি না বিরোধীরা কি বলছে যে অনেক জায়গায় কাজ করছে, অনেক শব্দটা ব্যবহার করছেন, সব বলতে পারছেন না। রত্নাদি, অপারেশন করানো হয়েছে। দেখুন, একটা কথা বলছি, সব কিছু আমার কাছে নেই। আমি যতটা জানি আমি ততটাই বলতে পারবো, কারণ আমি আমার মায়ের নামে কস্তুরী দাস সুপার স্পেশালিটি হসপিটাল আছে মহেশতলে, আপনারা জানেন। আমার মাধ্যমে অনেকে আমার কাছ থেকে এসে তারা কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কস্তুরী দাস হসপিটালে অপারেশন করিয়েছে।
অনেকে আমার কাছে এসে যে জানিয়ে গেছে বেশ, 3.5 লক্ষ সত্যি টাকা বিল হয়েছে। সত্যি সেই অনেক bill- জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, আমরা আসবো সেই আলোচনায়। আমি অনিন্দ পুলকের কাছে আসি। এটা মিথ্যে কেন বলছেন? এবার শুরু করছি, তাহলে কম্পারিজন করতে সুবিধা হবে আর কি। দেখো কেন বলছি, আমি লাস্টে কনক্লুড করব। একটা মিথ্যেকে যদি 1000 জনের মধ্যে 10 দিন বলা হয় না, সেই মিথ্যেটা সত্য হয় না। আবার ওই একই মিথ্যে যখন 1000 বার করে 10 জনের মধ্যেও বলা হয়, তখন সেই মিথ্যেটা সত্য হয়। বেসিক্যালি সমস্যাটা হচ্ছে উনি 1000 মিথ্যে 1000 জনের মধ্যে হাজার বার করে বলছেন। কেন বললাম দেখো, তুমি এই যে টাকাগুলো দেওয়ার ঘোষণা হচ্ছে, এই কথা এটা কোনো পলিসি ছাড়া, মানে আমি কিন্তু আন্দাজে বলছি, কিন্তু তোমার খেয়াল রাখতে হবে যখনই তুমি কোনো ঘোষণা করবে তার পেছনে কিন্তু একটা পলিসি থাকে, পলিসি আছে, পলিসি আছে। কোথায় পলিসি আছে? এম্পাওয়ারমেন্ট, মহিলাদের ন্যূনতম আয় নিশ্চিত করা, মহিলাদের ক্ষমতায়নে, এই শব্দগুলো ব্যবহার যে ইশতেহারের বই তাতে এটা আছে। এইটা কিন্তু আমি তোমাকে অ্যাবসলিউটলি বলছি, দেখবে সব নাম্বার, অর্থাৎ কিছু পাইয়ে দেয়া, এই যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, এটা কি কোথাও সীমা এইভাবে তাহলে আমাকে দেখতে হচ্ছে। যদি আমি এটাকে সুইচ করি পার্সপেক্টিভটাকে, তাহলে দেখবো যে এটা আসলে ঘুরিয়ে ভোট কেনা হচ্ছে। এবার তুমি আমাকে প্রমাণ করো যে এটা ঘুরিয়ে ভোট কেনা নয় 500 টাকা করে দিয়ে। এই সরকার যখন আসে তখন 1,84,000 কোটি টাকা ঋণ ছিল পশ্চিমবঙ্গ সরকারের, এখন সেটা 4,50,000 কোটি টাকা। আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে সে মাথায় 50,000 টাকা ঋণের বোঝা নিয়ে উঠছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। দ্বিতীয় হচ্ছে, আমি মনে করি রমণীদের অপমান করা হচ্ছে। তার কারণ মমতা ব্যানার্জি ধরেই নিয়েছেন পশ্চিমবঙ্গের রমণীরা আত্মনির্ভর নেই, আত্মনির্ভর তারা হতে পারে না। পকেট মানি কখন দিতে হয়? আমাদের ছেলে মেয়েদের পকেট মানি দিতে হয় যারা নাবালক থাকে, কিন্তু সমস্ত রমণীকে 500 টাকা 1000 টাকা দেবে বলছে। গ্রাম বাংলায় আপনি বিশ্বাস করেন সমস্ত রমণী, বাড়ির গৃহিণীরা, তারা নিজেরা সেলফ সাফিশিয়েন্ট, তারা রোজগার করেন? কিন্তু একটা সরকারের টার্গেট কি থাকে? সেলফ সাফিশিয়েন্ট করব, তাদেরকে এমন ব্যবস্থা করব, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এমন কিছু করব তারা যাতে আত্মনির্ভর হয়। আমি 500 টাকা 1000 টাকা দেওয়া মানে হচ্ছে কাটমানি। যত বেশি টাকা লিস্টে দেখাবো তত কাটমানি আসবে, গভর্নমেন্টের টাকা পার্টির ঘরে যাবে। রত্নাদি উত্তর দিন। মেয়েদের স্বাবলম্বী করার বদলে পাইয়ে দেওয়া হচ্ছে, আসলে এটা কাটমানি খাওয়ার ব্যবস্থা। শুনুন, বাজে কথা বলা হচ্ছে, বাজে কথা বলা হচ্ছে। মমতা ব্যানার্জি মহিলাদের স্বনির্ভর করার জন্য যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলোকে করেছে, ওনাদের মনে ধারণা নেই। আজকে পশ্চিমবঙ্গে বহু মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের সংসার চালানোর টাকা ইনকাম করছে। কেন বাজে কথা বলছে মমতা ব্যানার্জির নামে? মমতা ব্যানার্জি মহিলাদের 500 টাকা দিতে হচ্ছে কেন? যথেষ্ট কাজ করছে। যদি আপনারা করে থাকেন তাহলে সবাইকে 500 টাকা দিচ্ছেন কেন? শুনুন, গভর্নমেন্টের ট্যাক্সের টাকা কেন দখল করছেন? পশ্চিমবঙ্গের লোক সংখ্যাটা আগে জানুন। পশ্চিমবঙ্গের লোক সংখ্যাটা আগে জানুন। কতগুলো মানুষকে স্বনির্ভর করতে সময় লাগে? যতদিন সময় লাগে, মানুষকে স্বনির্ভর করা যায় না, ততদিন 500 টাকা করে দেওয়া হবে। স্বনির্ভর হয়ে গেলে নিশ্চয়ই দেবে না। আমাদের মাধ্যমে বহু স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠেছে, যেখানে মেয়েরা 5,000 10,000 টাকা করে ইনকাম করছে। অন্য কথা কিসের? শান্তনা, আপনারা এই যে মহিলা ভোট, এবারে 21-এর ভোটে 49% মহিলা ভোট, সেটা টানতে বিজেপিও চেষ্টা করছে। আমি শান্তনের কাছে প্রশ্ন করছি, বিজেপিও চেষ্টা করছে, তো যদি তৃণমূলও সেই চেষ্টা করে থাকে এবং এটা তার একটা পদক্ষেপ, তা নিয়ে এতটা সমালোচনার জায়গা কোথায়? আমি তৃণমূলের সমালোচনা করছি না, আমি আপনাদের সমালোচনা করছি। আপনারা কি করে মনে করলেন বাংলার মহিলারা 500 টাকায় তাদের ভোটটা তৃণমূলকে বিক্রি করে দেবে? আমরা মনে করছি এই কথা আপনাকে কে বললো শান্তন? এটা তো বাংলার মহিলাদের অপমান করা হচ্ছে। আপনারা বলছেন 500 টাকা দিচ্ছে, তার জন্য সব মহিলা 49% মহিলা তৃণমূলকে ভোট দেবে। না না, আপনি দূরে আছেন, ভুল শুনছেন। না না শান্তন, একবারও আমরা সেটা বলিনি। আমরা বলছি টার্গেট আপনাদের 49%, টার্গেট তৃণমূলের 49%। তার একটা পদক্ষেপ হিসেবে এই 500 টাকা ন্যূনতম দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল। টার্গেট ওরা যদি মনে করে 500 টাকা দিয়ে মহিলাদের ভোট পাবে, সেই চেষ্টা ওনারা করতে পারেন। বাংলার মহিলারা, বাংলার নারী শক্তি যারা, এত পশ্চিমবঙ্গের একটা যে বিশাল ঐতিহ্যের ইতিহাস আছে, তারা 500 টাকার জন্য তৃণমূল কংগ্রেসের যে অপকর্ম সেটা ভুলে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। এটা মানুষ উল্টো ঘুষ বলে মনে করবে, এটা মানুষ বরং ঘুষ বলে মনে করবে এবং রিজেক্ট হবে। আসলে মহিলাদের ঘুষ। হ্যাঁ, দেবাশিস কিছু বলতে চান? শান্তন, আমি আসবো। দেবাশিস, আমি এটা অঙ্ক মেলাতে পারছি না। পশ্চিমবঙ্গে যে মহিলা যাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে
আনুমানিক সংখ্যাটা, কারণ সেন্সাস রিপোর্ট না বলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, সেটা হচ্ছে 4 থেকে 4.5 কোটি। তাহলে 4 থেকে 4.5 কোটি মহিলাকে যদি আমার এই 500 টাকা প্রত্যেক মাসে বছরে হচ্ছে 6,000 টাকা করে গুণ করতে হয়, তাহলে যত টাকা দরকার এদের সবাইকে এই টাকাটা দেওয়ার জন্য যত টাকা দরকার, আমার বাজেটের কি মোট চেয়ারটা সেটার সমান, বাজেটের রাজ্য বাজেটের মোট চেয়ারটা কি তার সমান, তাহলে ওই টাকাটা কোত্থেকে আসবে? আমি এই কারণে একটা বড় প্রশ্ন এখানে রাখছি। 1, 2 যে বারবার করে এই সেলফ হেল্প গ্রুপের কথা বলা হচ্ছে, একদম পশ্চিমবঙ্গ সরকারের তথ্য হচ্ছে 2010-11 সালে পশ্চিমবঙ্গের সেলফ হেল্প গ্রুপের রেকর্ড সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মধ্যে 3-এর মধ্যে কনসিস্টেন্টলি থাকতো, র্যাঙ্ক 3। আজকে সেলফ হেল্প গ্রুপ গত 10 বছরে পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে গেছে। মহিলাদের ক্ষমতায়ন কখনো 500 টাকার মাধ্যমে ক্ষমতায়ন হয় না। সেটা অন্য প্রশ্ন, তবে আমি একটু ছোট, আপনি বলেন 4.5 কোটি 5 কোটি মহিলাকেই দেওয়া হবে, এটা নয় কিন্তু না পরিবারে পরিবারের গৃহিণীকে না একদম ওই পরিবারে আসুক, সেই সংখ্যাটা কিন্তু কোটি মাথায় রাখতে হবে। সেই কোটি সংখ্যাকে 500 টাকা ইন্টু 12 করলে যে টাকার পরিমাণ দাঁড়ায়, আমি 1 বছরের বাজেটের চেয়ার তফসিলি জাতি উপজাতির ক্ষেত্রে পরিমাণটা আরো বেশি। তাহলে এই সংখ্যাটাকে 500 দিয়ে 1000 দিয়ে গুণ করো, বাস্তব অঙ্ক যেটা মেলানোর চেষ্টা করছে তৃণমূল ভোট পেতে। পশ্চিমবঙ্গ আর একটা দিদি আরেকটা তথ্য দেবেন, 2010-11 সালে স্বনিযুক্তি প্রকল্প পশ্চিমবঙ্গে যা ছিল, 10 বছরে সেই প্রকল্পের সংখ্যা সিগনিফিকেন্টলি কমে গেছে। ভারত সরকার, রাজ্য সরকার মহিলাদের তো কমেছে। আপনি প্রশ্ন করেছেন উত্তর, রত্নাদি কি করে বাড়ার কথা ভাবছেন? পশ্চিমবঙ্গ বিক্রি হবে আর কি হবে? আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে সেলফ হেল্প গ্রুপগুলো, স্বনির্ভর গোষ্ঠীগুলো শেষ হয়ে গেছে, এই কথাগুলো যিনি বলছেন তিনি কোথা থেকে জানতে পারলেন? এটা তো সরকার, আমরা যারা কাজ করি রোজ, আমাদের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডে হাজার হাজার মেয়ে রোজ সেলফ হেল্প গ্রুপের কাজ শিখছে, কাজ করছে। একে সেলফ হেল্প গ্রুপ দিদি বলে না। প্লিজ এভাবে প্লিজ উনি উত্তর দিচ্ছেন তো, সবাই মিলে অ্যাটাক করবেন না প্লিজ। তাহলে কি বলে? রাজ্য সরকার থেকে যখন ট্রেনিং দেওয়া হচ্ছে মেয়েদের বিনা পয়সায়, বিউটিশিয়ান কোর্স থেকে শুরু করে, নার্সিং থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, তাহলে সেগুলোকে কি বলা হচ্ছে? সেগুলো সেলফ হেল্প গ্রুপ না তো, সেগুলো কি জানেন না? সরি, রত্নাদি উত্তর দিচ্ছেন। জনতার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? মমতা ব্যানার্জিকে নিচু করে দেখাবেন বলে টিভিতে বসে উত্তর দেবেন আপনি। প্রশ্ন তৃণমূল বলছে ভোটে জিতলে টাকা দেবে, তো প্রত্যেক পরিবারে এইভাবে একটা করে কর্মসংস্থান দিলেই তো হয়ে যায়, তো উনি কি ভাবছেন যে কর্মসংস্থান দিতে তিনি ব্যর্থ? মানে 500 টাকা না দিয়ে একটা করে চাকরি, যে কোনো চাকরি, রত্নাদি জনতার দাবি। শুনুন, একটা করে 500 টাকা দিয়ে একটা করে চাকরি এই এখন হয় না, এসব বাজে কথা বলে লাভ আছে? একটা চাকরি দেব, তার মাইনে 500 টাকা, না উনি বলছেন 500 টাকা দিতে হবে না, একটা চাকরি দিন। আমার একটা মিনিমাম 3,000-4,000 টাকার মাইনে দিতে হবে, সেটা হয়তো রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। রাজ্য সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটুকুই অ্যানাউন্স করা হয়েছে। তিনি যদি মিথ্যে আশ্বাস দিতেন, বলতেন, তাহলে 1.6 কোটি নারীকে চাকরি দেওয়া হবে। তিনি মিথ্যে আশ্বাস না দিয়ে বলেছেন তিনি 500 টাকা করে দেবেন। আমি আসবো পিলুদা। না, আমি এটা বুঝতে পারছি না, আমার তো এই উত্তরটা এখনো রত্নাদেবী দিলেন না কি। সেটা হচ্ছে যে এই 6,000 ইন্টু যদি আমি 1 কোটিও ধরি মহিলা, আচ্ছা টাকার হিসেব আপনারা করবেন। ধরুন বাড়ির মহিলা এটা শুনে, এই প্রতিশ্রুতিটা শুনে তিনি আশ্বস্ত বোধ করছেন, হাতে 1000 টাকা পেতে পারেন। হিসেব তো তিনি করবেন না। আচ্ছা, এত জনসংখ্যা মহিলাদের, এতজন গৃহিণী ইনটু 500, কোন গৃহিণী সেই হিসেবটা করবেন না, তিনি ইনস্ট্যান্ট খুশি হবেন, এটা ভোটের বাক্সে আসবে। আপনার কি মনে হয়? নিউজ 18 চাকরি তো ছেড়ে দাও, তুমি একজন মহিলা, তোমাকে আমি 500 টাকা করে প্রতিটা মাসে দিচ্ছি, তুমি খুশি হবে না? খুশি হবে না? 500 টাকায় একটা সংসারের এখন একটা মোবাইল ফ্রিতে মানুষ 1 টাকা পেলেও খুশি হয়। না, সেই 1 টাকা যদি পাওয়া যায়, সেইটা যদি খুশির যদি কারণ হয়, তাহলে সরকারে না থেকেও তো অনেকে দেয়। দানছত্র, যদি দানছত্র বলো, এটা তো দানছত্র হচ্ছে, কিন্তু যে দানছত্রের হিসেবটা আমাকে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, যে রাজ্যকে 3 বার বিক্রি করলে বোধহয় এতটা টাকা লাগবে। সেটাই তো বললাম, রাজ্য বিক্রিটাই এই নিয়ে কাটাছেঁড়া হিসেব চলতেই থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিভিন্ন জনসভায় যাচ্ছেন, তিনি এই মুহূর্তে অসুস্থ, তার দ্রুত আরোগ্য আমরাও কামনা করি। তার হুইল চেয়ারে বসা কতটা তাৎপর্যপূর্ণ এই ভোটের ময়দানে,
কতটা বাড়তি সুবিধা দিতে পারে? বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে হ্যাঁ তিনি বাড়তি সুবিধা, বাড়তি আবেগ পেতে চলেছেন, পেতে পারেন এবং সেই চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে হুইল চেয়ারে বলছেন মা বোনেদের দু পায়ে প্রণাম, মা বোনেদের দু পাই আমার জোর। এটা কি বাড়তি আবেগ, মানে বাড়তি ভোট এনে দেবে তৃণমূলকে? এই বিতর্ক যখন চলছে তখন আবেগ কিন্তু শুধু এটা নয়, মমতা ব্যানার্জি আরো অনেক আবেগকে আজ ভোটের ময়দানে রাখলেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। প্লিজ দয়া করে মা বোনেরা, ভাই বোনেরা আমার, একটা ভোট মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে দিতে হবে যদি আপনারা আমাকে চান। 2019-এর লোকসভা আসনে খারাপ ফল হয়েছে ঝাড়গ্রাম আসলে। আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের সমস্ত আসন জেতার লক্ষ্য স্থির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পৃথক ঝাড়গ্রাম জেলা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি ছিল উন্নয়নের জোয়ারে জঙ্গল মহল হাসছে, তবে 19-এর ভোটে সেই ঝাড়গ্রামে গেরুয়া ঝড়। জেলার 4 বিধানসভা আসন, লোকসভা ভোটে 3 আসনে এগিয়ে বিজেপি, তার মধ্যেই ঝাড়গ্রাম আর গোপীবল্লভপুরে সভা মমতার। জঙ্গলমহলে ভোট প্রচারে তৃণমূল নেত্রী ফিরিয়ে আনলেন 13 বছর আগের লালগড় আন্দোলনের আবেগ। জঙ্গলমহল কাঁপছে, রক্ত ঝরছে, প্রতি বছর প্রায় 400 লোক খুন হচ্ছিল। আমি মহাশ্বেতার দিকে নিয়ে আমি এখানে এসেছিলাম মিটিং করতে, এবং মিটিং করে ফেরবার পথে ঝিটকার জঙ্গলে আমার গাড়ি প্রায় 4 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছিল। 9 জন খুন হয়েছিল, তখন কিন্তু আমি নেতাইতে ছুটে এসেছিলাম, বাড়ি বাড়ি গিয়েছিলাম, তাদের পরিবার পরিজনকে কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। লালগড় নেতাইয়ের কথা মনে করিয়েই আরো একবার ভোটারদের দুয়ারে মমতা। তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে একটা ভোট দেওয়ার নামে, মানে আমাকে যদি আপনারা রাখতে চান, আর যদি আপনারা চান আমি থাকবো না, নিশ্চয়ই আপনারা আপনাদের মতো ভোট দিতে পারেন। এটা আমার মা ভাই বোনেদের উপরেই আমি ছেড়ে দেব। ক্যামেরায় সুমন বসু, কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আমি এখান থেকে সোজা সায়ন্তন বসুর কাছে যাব। সায়ন্তন, বিভিন্ন আবেগ এবং বারবার কোথাও একজন অসুস্থ মহিলা নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবেদন রাখছেন শুধু সেই বিষয়টা নয়, তিনি লালগড়, জঙ্গলমহল, নেতাই, বিভিন্ন আবেগ, বিভিন্ন আন্দোলন মনে করিয়ে দিচ্ছেন, স্মরণ করাচ্ছেন। বিজেপি মানে কাউন্টার স্ট্র্যাটেজি কি? তোমরা কি ভাবছো এটা নিয়ে? দেখুন, স্ট্র্যাটেজি সহজ, বাস্তবে ইতিহাসটা মানুষের কাছে তুলে ধরতে হবে। জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে বলেছিলেন, সেই পাহাড়ে থেকে এক প্রকার পালিয়ে এসেছিলেন, আর জঙ্গলমহল থেকে তৃণমূল কংগ্রেস সাপ হয়ে গেছে। ওটা মিথ্যে বলে সত্যি কথা বলতে বলতে বিজেপি। গেলে জঙ্গলমহলে যারা একদিন তাণ্ডব করেছিল, আমরা কি, আমাদের মিথ্যে বলার কি আছে? আমরা তো সেখানে ক্ষমতায় নেই। আমাদের পঞ্চায়েত সমিতিও তৃণমূল দখল করে নিয়েছে লোক, জোর করে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আটকে রেখে সেই পঞ্চায়েত সমিতিগুলো দখল করার চেষ্টা হয়েছে, দখল করেছেন বিভিন্ন সময়। পশ্চিমবঙ্গের মানুষ, ঝাড়গ্রামের মানুষ, জঙ্গলমহলের মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কথা, যে ছত্রধর মাহাতোর নেতৃত্বে ওখানে এককালে সন্ত্রাস চলেছে, সেই সঙ্গে আবার উল্টো দিকে সিপিএম এর যারা ওখানে সন্ত্রাস চালিয়েছে, তারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে সাথ দিয়েছে, এখন দিচ্ছে। এটা কি অস্বীকার করা যায়? জঙ্গলমহলে কি উন্নতি করেছেন উনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালের সভায় বারবার এই কথা বলেছেন, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে আপনাদের যে সাংসদরা 2019-এ মানুষের ভোট পেয়ে জিতলেন, তারা কার্যত ব্যর্থ, এবং সেই সুফলটা তারা এবার পাবেন। মানুষ এবার বুঝে গেছে, এবার শূন্য করার ডাক দিয়েছেন অভিষেক। সে তো 19-এর ভোটেও বলেছিলেন সারা পশ্চিমবঙ্গে বিজেপি শূন্য হবে, পশ্চিমবঙ্গে বিজেপি একটি আসনও পাবেন না, ওনারা বলবেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, বিজেপির সাংসদরা ব্যর্থ কি ব্যর্থ নয় সে তো 2024-এ প্রমাণ হবে। আমাদের প্রশ্ন খুব ক্লিয়ার, 11 সালে যে সরকার হয়েছিল, সেই সরকার গত 10 বছরের জঙ্গলমহলের জন্য কটা শিল্প করেছে, কজনকে কাজ দিয়েছে, ওখানকার হাজার হাজার শ্রমিক যারা বাইরে থেকে আসতে চেয়েছিল করোনার সময়, তাদেরকে আটকানোর চেষ্টা মমতা ব্যানার্জি কেন করেছিলেন? করোনা এক্সপ্রেস কেন ট্রেনের নাম দিয়েছিলেন? উনি অস্বীকার করতে পারেন এখানে
রত্নাদেবী বলছিলেন স্বাস্থ্যসাথীর কথা, স্বাস্থ্যসাথীতে উপকার কজন পেয়েছেন, কিন্তু সারা দেশে 5 কোটি মানুষ আয়ুষ্মান ভারত কার্ড উপকার এটা নিয়ে পেয়েছেন। অনেক অনেক ভারত বিতর্কের সরকার- জায়গা রয়েছে, যদিও আজ আমরা খুব ডিটেলে ঢুকবো না এটা নিয়ে, কিন্তু যে অভিযোগ বিজেপি করছে রত্নাদি, জঙ্গলমহলে অ্যাকচুয়ালি মানুষের আস্থা আপনারা হারিয়েছেন বলেই বিভিন্ন পুরনো আবেগকে উস্কে এই 21-এর ভোটের ময়দানে সামনে আনতে হচ্ছে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম সেদ্ধ করে খেত, এটা নিশ্চয়ই সায়ন্তন বসু জানেন। দার্জিলিংয়ে যে সমস্ত বাচ্চারা হোস্টেলে পড়াশোনা করতো কাশিয়াং কালিম্পংয়ে, টানা 4-5 মাস বন্ধ করে রেখেছিল। মমতা ব্যানার্জি সেখানে শান্তি ফিরিয়ে এনেছেন। জঙ্গলমহলে মাওবাদীদের যে সমস্ত অত্যাচার ছিল, মমতা ব্যানার্জি সেখানে শান্তি ফিরিয়ে এনেছেন। বরাবরই বিজেপি মিথ্যে ভাওতা দিয়ে ক্ষমতা এসছে। আজকে 2014 সালে বিজেপি কেন বিশ্বাস করলেন? 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে বলে দিয়েছে। জঙ্গলমহলের মানুষ মমতা ব্যানার্জিকে আজও বিশ্বাস করে। 19-এর ভোটের ফলে তার প্রতিফলন কি দেখেছেন আপনারা? বাঁকুড়ায় 12টাতেই এগিয়ে বিজেপি, পুরুলিয়ায় 9টার মধ্যে 8টায় এগিয়ে বিজেপি, ঝাড়গ্রামে 4টে 3টে এগিয়ে বিজেপি। বিজেপির একটা ক্ষমতা আছে যে বিজেপির একটা ক্ষমতা আছে, ওরা মিথ্যেটাকে খুব ভালোভাবে সত্যি করে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে পারে। তারপর যখন তাদের কার্যসিদ্ধি হয় তখন তারা সেই কাজ আর করে না। বহুবার বহু রকম ভাওতা নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে দিয়েছে। বিজেপির অসাধারণ ক্ষমতা মিথ্যেকে মগজের আজ এখানে প্রবেশ করানো। যতজন বসে আছে রত্নাদি আসবে। একজন বলুক নরেন্দ্র মোদীর দ্বারা ভারতবর্ষের খুব উপকার করছেন, তার কারণ জনগণ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে অপমান করছেন। জনগণ এত সচেতন মানুষ, কোনো মিথ্যাকে তারা মগজে ধরায় না, তাদের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা থেকে ভোট দেয়। দ্বিতীয়, এই যে আপনি বলছিলেন যে আবেগ, আর মমতা ব্যানার্জির এই যে ঘটনা, বিরোধী নেত্রী থাকার সময় তো মানুষ দেখেছে। একবার তার ফ্লাইটটা নামতে একটু দেরি হয়েছিল বলে প্রচার করে দিলেন যে তাকে নাকি মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। তো মমতা ব্যানার্জি এটা পুরনো স্টাইল, আজ থেকে না গত 25 বছর ধরে মানুষ দেখছে। আর উনি হুইল চেয়ারে ঘুরে যতই বলুন এবারটা আমাকে দিন, তার মানে উনি ব্যর্থ। উনি যে উন্নয়নের কথা বলছেন, উনি যদি উন্নয়ন করে থাকেন, সত্যিকারে যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়ে থাকে, তাহলে হুইল চেয়ারে ঘুরে হাত জোর করে কেন এই সিন ক্রিয়েট করে মানুষের আবেগ করাতে হবে? উনি আহত, না, ঠিক আছে, তার জন্যই আবেগ করাতে হবে কেন? যদি আমাকে ভালোবাসেন, হুইল চেয়ারে বসে আছেন উনি, দাঁড়িয়ে করতে পারছেন না, তাই ভাষণটা আমাকে যদি চান, আমাকে যদি দেখতে হয়, এই কথাগুলো বলতে হবে কেন? উনি উন্নয়ন করেছেন, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের অভিজ্ঞতায় এমনিই ভোট দেবে। মমতা ব্যানার্জির এই যে স্টাইল পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আপনাকে মনে করে দিতে চাই, ওনার মাথাতে একবার লেগেছিল, সেটা নিয়ে আজকে 40 বছর তিনি রাজনীতি করছেন। সেই লালু আলমকে বেকসুর খালাস করেছে কলকাতা হাইকোর্ট। আমরা তো খুব অবাক হচ্ছি যে ঘটনাটা কি ঘটেছিল। লালু আলম যে অ্যাকিউজ ছিল তাকে কলকাতা হাইকোর্ট বেকসুর খালাস করে দিল, আর আজকে উনি বলে বেড়াচ্ছেন আমার উপর কত। উনি বলেছেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন সারা জীবন তাকে মারা হয়েছে, আগে মারতো সিপিএম, এখন মারছে বিজেপি। হ্যাঁ, তার মানে মমতা ব্যানার্জির এই যে কথাগুলো, সরকার চালাচ্ছেন উনি, সরকারের উনি স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের উনি মুখ্যমন্ত্রী, আর বিজেপি দেখে ওকে মেরে গেল, এই কথাগুলো মানুষ বিশ্বাস করবে? এই কথাগুলো মানুষ বিশ্বাস করবে? উনি বলছেন এবং সিপিএম আগে মারতো এটা বলেও দেবাশিস দা নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বামপন্থী বন্ধুরা আমাকে ভোটটা দিন, বিজেপিকে দিয়ে ভোট নষ্ট করবেন না। আমি বরং শোনাই আগে, তারপর আসবো আপনার কাছে, শুনুন আপনারাও। কমতে কমতে 19-এর ভোটে 7% পৌঁছেছে বামেরা। কৌতুক করে অনেকেই বলেন এ রাজ্যে এখন সিপিএমদের দেখতে দূরবীন লাগে। ঝাড়গ্রামে ভোট প্রচারে গিয়ে সেই সিপিএম এর কাছেই ভোটের আবদার করলেন তৃণমূল নেত্রী। বামপন্থী বন্ধুরা যারা সত্যি বিজেপিকে লড়াই করতে চান, তারা কিন্তু দয়া করে আপনারা আমাদের ভোটটা দিন, সিপিএম কে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। লালগড় গোপীবল্লভপুরের জোড়া সভা, সেখানে ফিকে হয়ে যাওয়া লাল পার্টিকেই বারবার নিশানা করলেন মমতা। কখনো সমর্থকদের কাছে ভোটের আবেদন, কখনো আবার সেই পুরনো হারমাদ আক্রমণ। আমার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে, আমার পেটে অপারেশন আছে, আমার কোমরে বেল্ট পরে ঘুরতে হয়, আমার চোখে অপারেশন আছে। সারা জীবন আমাকে মেরেছে। আগে মারতো সিপিএম, এখন মারে বিজেপি। এই সিপিএম এর হারমাতগুলোই এখন সব গিয়ে বিজেপি হয়ে গেছে।
ঝাড়গ্রামের 4 আসনে 19-এর ভোটে বিজেপির উত্থান আর বামেদের ক্ষয় শতাংশ ধরলে প্রায় সমানে সমানে। তৃণমূলের প্রাপ্ত ভোট 44.12%, বিজেপির প্রাপ্ত ভোট 45.47%, বামেদের প্রাপ্ত ভোট 4.58%। তৃণমূল বিজেপির মধ্যে ভোটের ফারাক ছিল 1%। আর এখানেই এবার ভোটে ঝাড়গ্রামে ফ্র্যাকচার হতে পারে বিজেপি বিরোধী বাম ভোট। কার্যত হাত জোর করেই বামপন্থীদের থেকে ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে কলকাতা ইশতেহার প্রকাশ করতে বসেও মমতার মুখে সেই সিপিএম এর কথাই। তাদের একটা গুরুত্বপূর্ণ ভোট, তারা যেন না গিয়ে অন্য দলকে নষ্ট না করেন, তারা যেন তৃণমূলকে ভোটটা দেন, এটা আমি বামপন্থী বন্ধুদের কাছেও আবেদন করছি। বিজেপিকে মোকাবিলা আমাদের করতে হবে, উনি করতে পারবেন না। ওর সে সাধ্য নেই, ক্ষমতা নেই। উনি বিজেপি বিস্তার ঘটিয়েছেন, মুখে সরালে বিজেপি আপনা আপনি হবে। সিপিএম যাই বলুক, মমতা বলছেন তিনিই বিজেপি বিরোধী। দুঃশাসন রাজ ভারতবর্ষে চালাচ্ছে, দুঃশাসনের সবচেয়ে বড় ফ্যাক্টরি বিজেপি দল। মনে রাখবেন, সারা ভারতবর্ষকে শেষ করে দিয়েছে। হুইল চেয়ারের সভা করে মমতা যখন বিজেপিকে বিঁধছেন, বামপন্থীদের কাছে টানতে চাইছেন, তখন সেই হুইল চেয়ারেই পাল্টা প্রতিবাদে নামলো বিজেপি। এক্সাইড মোড় থেকে হাজরা পর্যন্ত পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারেই মমতা বিরোধী স্লোগান বিজেপি কর্মীদের। ক্যামেরায় সুমন বসু, কুণাল চৌধুরী, জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আবির ঘোষাল এবং অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। দেবাশিসদা, না, তার মানে বোঝা যাচ্ছে যে ওই শতাংশের বিচারে যে কথা বলে একটা অবজ্ঞার রাজনীতি চলছিল, এখন আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বামেদের চেহারাটা, সামগ্রিকভাবে সংযুক্ত মুদ্রার চেহারাটা যে সেটা নয়, তার গুরুত্ব বেড়েছে, সেটা মাননীয় মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন, প্রজ্ঞা রয়েছে, সেটা তিনি আবেদন রাখছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ডান বাম নির্বিশেষে অল্প বয়সী ছেলেমেয়েরা এই রাজ্যে গত 10 বছরে যেটা অভিজ্ঞতার মধ্যে এনেছে, যে একটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া কারখানা, যাকে কেন্দ্র করে একটা শিল্পক্ষেত্র, শিল্পাঞ্চল তৈরি হতে পারত এবং ছেলেমেয়েরা সেখানে আগামী দিনে চাকরি পেতে পারত, সেই জায়গাটাকে কি করে যন্ত্র দিয়ে, গাড়ি দিয়ে ভাঙতে হয়, এটা পশ্চিমবঙ্গের মানুষ লক্ষ্য করেছে। পশ্চিমবঙ্গের মানুষ এই সময়কালে গত 10 বছরে লক্ষ্য করেছে যে শিক্ষিত অল্পবয়সী ছেলেমেয়েরা যাদের প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুলে চাকরি পাওয়ার কথা, গত 10 বছরে সেই শিক্ষকদের কোনো নিয়োগের জায়গা তৈরি হয়নি। তারা দফায় দফায় রাস্তায় আন্দোলন করেছেন এবং পুলিশ আক্রমণ করেছে। পশ্চিমবঙ্গের মানুষ লক্ষ্য করেছে গত 10 বছরে, এই 10 বছরে বহু সম্মেলন হয়েছে শিল্পপতিদের নিয়ে, কিন্তু ভারী শিল্পে কোনো বিনিয়োগ গত 10 বছরে হয়নি। পশ্চিমবঙ্গের অল্পবয়সী ছেলেমেয়েরা লক্ষ্য করেছে সারা দেশের মতন আমাদের রাজ্য বেকারের রেকর্ড তৈরি হয়েছে। এই জায়গায় থেকেই বামেদের সংযুক্ত মোর্চার যে শক্তির উত্থান, কোন দলের শক্তি কিন্তু উত্থান হয় না, মানুষের তার যদি 1%, 2% অন্যদিকে যায়, তারা উইনার। না না না, একটা অবশ্যই উনি আবেদন রাখবেন, সেই জন্যই কি আপনাদের কাছে আবেদন? এটা বুঝতে হবে, যেখানে গুরুত্ব আছে, গুরুত্ব বাড়ছে, সেখানে উনি সঠিকভাবে আবেদনটা রেখেছেন। এই বার্তার মধ্যে থেকে এটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের আজকের রাজনীতিতে সংযুক্ত মোর্চা, বামেদের রাজনৈতিক গুরুত্ব, মানুষের সমর্থন বাড়ছে জন্যই কিন্তু উনি আবেদনটা সেখানে রেখেছেন। বিজেপি এবং তৃণমূলের মধ্যে যেহেতু আলাদা করে ফারাক থাকে না, এই যে কোনো সময় একটা দল থেকে একটা দলে যাতায়াত রয়েছে, ফলে আলাদা করে দুটো দক্ষিণপন্থী দলের মধ্যে তুলনা প্রশ্ন উঠছে না। তৃতীয় শক্তি হিসেবে সংযুক্ত মোর্চার শক্তি আমার বক্তব্য না, শুধু মানুষ নয়, মুখ্যমন্ত্রী আমার বক্তব্য নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা আপনি তো সেটাই বলছেন, বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। আমাদের সঙ্গে হুমায়ুন কবির রয়েছেন। ফাইনালি আমরা যে যান্ত্রিক ত্রুটি পেরিয়ে তাকে পেয়েছি। হুমায়ুন বাবু, যে প্রসঙ্গটা এই মুহূর্তে আমরা আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন যে বামেরা, আমার বামপন্থী বন্ধুরা, আমাকে ভোটটা দিন, বিজেপিকে ভোট দিয়ে নষ্ট করবেন না। এখানে যে বাম প্রতিনিধি রয়েছেন তারা স্পষ্ট করে বলছেন যে না, আসলে মানুষের যে অনুভূতি, মানুষ চাইছে একটা বিকল্প, সেটা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে আর তার 10 বছরের শাসনে তারা তুষ্ট নন। নমস্কার। না, এটা ঠিক নয়, কারণ আমি তো পাড়ায় পাড়ায় ঘুরছি, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছি। লাস্ট ভোট সভায় যেটা আমার ফিলিংস আর কি, যে লাস্ট লোকসভা ইলেকশনে যে সিপিএমের যে ভোটটা, বামফ্রন্টের যে ভোট, সেটা বিজেপিতে গেছিল। সেই সময় যেভাবেই হোক বামফ্রন্টেরা, বামপন্থীরা চেয়েছিলেন
যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। আমার মনে হয় টার্গেটটা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে তারা বলেছিল যে বিজেপিকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারানো যায়, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। অনেকটা ভোট হয়তো পেয়েছে 18টা। যাই হোক, এবারেও মনে হচ্ছে এখন বামফ্রন্টে যারা লোক দাঁড়িয়েছেন, আমার এখানে প্রাণকৃষ্ণ মণ্ডল দাঁড়িয়েছেন, তিনি আমি জানি না কতটা ভোট ফেরত নিতে পারবেন, কারণ আমি শুনেছি যে এখানে 28% ভোট ছিল ওনাদের, কিন্তু পরে লোকসভাতে এটা 8%-এ নেমে এসেছে। এখন কত পার্সেন্ট ভোটের জন্য লড়াই করছেন সেটা দেখার, এবং মানুষ তাদেরকে বিশ্বাস করবেন কিনা আর সেটাও দেখার একটা জিনিস। হুমায়ুন বাবু, আপনার এলাকাতে আমরা যদি শুধু ডেবরাই ধরি, যেখানে স্ট্রং অপোনেন্ট আপনার ভারতী ঘোষ, আপনি আইপিএস টার্নড পলিটিশিয়ান, আপনি এক জায়গায় একবার বলেছিলেন তৃণমূলে যোগদানের পরে যে আমি অনেক ভোট আগে করিয়েছি, আমি জানি ভোটটা কিভাবে করাতে হয়। কতটা টাফ ফাইট আপনার মনে হচ্ছে, শুধু আপনার কেন্দ্রের কথাই যদি ধরি? না, আমার ভারতী ঘোষ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী আছেন তিনি প্রাণকৃষ্ণ মণ্ডলও হতে পারেন, আমার ব্যক্তিগতভাবে যা ঘুরে ঘুরে মনে হয়েছে। আর আমি বিজেপি প্রার্থীকে আমি দেখিনি কোনো কোথাও উনি প্রচার করছেন বা কিছু করছেন। মোটামুটি সমানভাবেই আমি দেখেছি যে বিজেপি এবং বামপন্থীদের যে প্রচার আর কি, সেটা প্রায় সমান সমান আর কি। তো কে দ্বিতীয় হবেন কে তৃতীয় হবেন এটা আমি জানি না ঠিক, তবে চেষ্টা তো নিশ্চয়ই করবেন। শুভেচ্ছাও রইল আমার জুনিয়র কলিগ, মানে আগের যে পুরনো জুনিয়র কলিগ রয়েছে ভারতী ঘোষকে শুভেচ্ছা রইল, প্রাণকৃষ্ণবাবুর জন্য শুভেচ্ছা রইল, এটা আছে। শান্তন, হুমায়ুন কবির মনেই করছেন না যে বিজেপি তার জন্য কোনো ফাইট হতে পারে, এবং এটা ইন জেনারেলও তার মনে হচ্ছে, বরং লেফট ক্যান্ডিডেট মানুষের দৃষ্টি আকর্ষণ করলেও করতে পারেন। দু তারিখ বোঝা যাবে না ওখানে রাজ্যে কারা সেকেন্ড হবে, তৃণমূল থার্ড হবে না সেকেন্ড হবে, সে তো 2 তারিখ বোঝা যাবে। আমি কি করে বলবো যে তৃণমূল সেকেন্ড হবে না থার্ড হবে, না সিপিএম সেকেন্ড হবে না থার্ড হবে? আমরা প্রথম হবো এটুকু জানি, বাকি তো শুধু ঘাটাল কেন বা শুধু ডেবরা কেন, সারা পশ্চিমবঙ্গেই তৃণমূল সেকেন্ড হবে না থার্ড হবে, সিপিএম এরও তাই, সেকেন্ড না থার্ড হবে। আমরা জানি বাকি কি হবে দেখা যাবে, বাকি কি হবে শুধু 2 তারিখ ভবিষ্যৎ বলবে কে কত ভোট পেলো আর কে কোথায় গেল। মানুষের রেসপন্স দেখে ওনার মনে হচ্ছে তৃণমূল 1, 2, 3 এর মধ্যে ডিসিশন হবে। ব্রিগেডেও দেখা যায়, তারপর তো কি ভোটের ব্যবস্থা অন্যরকম হয়ে যায়। উনি এক বলেননি কিন্তু, হ্যাঁ ওনার দলের প্রতি এবং ওনার প্রতি আমার ব্যক্তিগত শুভেচ্ছা রইল, 2 তারিখ সেটা বোঝা যাবে। কিন্তু আমি তৃণমূল আর সিপিএম এর মধ্যে কে সেকেন্ড থার্ড হবে সেই প্রশ্নের একদম উত্তর দিতে পারবো না, কারণ আমি এত বড় জ্যোতিষী এখনো হতে পারিনি। না, মানুষের সঙ্গে যোগাযোগ থাকলে উনি করতে পারতেন, এটা বুঝতে পারতেন। আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, সেই জন্য সায়ন্তনবাবু বলতে পারছেন না আর কি। আমরা তো মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলি, এবং আমি ঘুরে ঘুরে প্রচার করছি প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত্রি 9টা চলে এসেছি, এরপরে আবার প্রচারে বেরোবো। এটা মানে মানুষ তো তার তো একটা ক্লাস আছে, শান্তনু বলছেন আপনাদের। হ্যাঁ হ্যাঁ শান্তন, শেষ করুন। আমি 1 মিনিট, আমি বলছি যে 2 তারিখ হুমায়ুন বাবুরও ধারণা খুব ক্লিয়ার হয়ে যাবে যোগাযোগ কাকে বলেন, কারণ ওনার দলনেত্রী 2019-এ স্লোগান দিয়েছিলেন 2019 বিজেপি ফিনিশ। আমরা বলেছিলাম এবার হাফ, পরের বার সাফ, আমাদের কথা মিলে গেছিল। ওনার দলনেত্রীর যা দুর্দশা হয়েছে, ওনার যাতে সেটা না হয় সেটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো। হুমায়ুন বাবু, নির্দিষ্টভাবে আপনি বলছেন মানুষের রেসপন্সের কথা, ন্যাচুরালি এটা একটা রাজনৈতিক অবস্থান থেকেও বক্তব্য, কিন্তু একই সঙ্গে বিভিন্ন প্রকল্প যেখানে ক্যাশ টাকা মানুষের হাতে, মানুষের অ্যাকাউন্টে পাইয়ে দেওয়ার বিভিন্ন, আজকেও ইশতেহারে ভোটের পরে গৃহিণীরা ন্যূনতম 500 টাকা করে পাবেন, ইশতেহারে সেই প্রতিশ্রুতি দেওয়া হলো। এগুলো প্রয়োজন পড়ছে কেন, এত মানুষের রেসপন্স যদি আপনারা পান? না, মানুষের রেসপন্স তো আছেই। প্রত্যন্ত গ্রামগুলোতে এবং বিভিন্ন জায়গাতে বহু মানুষ কিন্তু এখন সেলফ হেল্প গ্রুপের আওতায় আসেননি, আমি যেটা দেখছি এখানে ডেবরাতে। তো তাদের পাশে যদি একটু সরকার দাঁড়াতে চায়, তাদের যদি একটু স্নেহের স্পর্শ দিতে চায়, তাতে অসুবিধা কোথায় আছে? আমি তো সেটা কিছু বুঝছি না। গভর্নমেন্ট যদি, সরকার যদি পারে এটা করতে, তাহলে তো খুব ভালো কথা। আমার মনে হয় এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, শান্তনবাবুরও করা উচিত, আর রত্নাদেবীরও করা উচিত, আরো যারা যারা আছেন প্রত্যেকেরই করা উচিত।
আমি আগেরটা ওইটা নিয়ে একটুখানি ওই যে এটা নিয়ে বলে দিই, আসলে হুইল চেয়ারটা কিন্তু বাংলা রাজনীতিতে একটা নতুন এলিমেন্ট হিসেবে যোগ হলো, কারণ আলাস্কায় অনেক বেশি বরফ পড়ে ইংল্যান্ডের তুলনায়, যেখানে বড় পড়া সংক্রান্ত শব্দ অনেক বেশি আছে আলাস্কাতে দেন ইংল্যান্ড। আমি বলছি এই হুইল চেয়ারটাকে কিন্তু ডিকোড করতে হবে। এটা মানে যদি আমরা এরকম ধরে নিই যে এটা ভীষণ খালি আবেগের সৃষ্টি করবে, অ্যাট দ্য সেম টাইম অন দ্য কন্ট্রারি বলছি এটা কিন্তু এটাও সৃষ্টি করছে। হুইল চেয়ার বললেই আমাদের যে অ্যাসোসিয়েশন আসে আর কি, স্টিফেন হকিংসের মতন পঙ্গুত্ব সবার আগে আসে, অর্থাৎ মানে তার সঙ্গে মেধাও আসে, তার সঙ্গে মেধাও আসে, তার সাথে ওইটাও আসে যে মানে ওয়ার্ড ব্রেন। কিন্তু তখন কিন্তু স্টিফেন হকিংস কিন্তু লাস্টে তখন ভাবতেন যে এবার এটা লেফটে যাবে, ওই ভাবনার সাথে ওয়ার্ড আছে, কিন্তু স্টিফেন হকিংস হাত পা নাড়াতে পারতেন না, কিন্তু এখানে কিন্তু ওয়ার্ড নন মমতা ব্যানার্জি মানুষের সাথে তার কানেকশন কেটে আছে। হুইল চেয়ারের সঙ্গে অনেক রকম অ্যাসোসিয়েশন হয়, শুধু আবেগকে জুড়তে চাইছেন, এটা নেগেটিভ হতে কিভাবে ফাংশন করবে সেইটা বলতে হবে। আমাকে রেশন কার্ড বানাতে গেলে ডাইরেক্টলি আমাকে ওই নেতার কাছে যেতে হবে না, সেইটা উত্তর দিতে হবে। ঝগড়া লাগিয়ে দিয়েছিল। আচ্ছা আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো ছলচাতুরির আশ্রয় আজ পর্যন্ত নিতে হয়নি। উনি দীর্ঘদিন রাজনীতি করছেন এবং ভারতবর্ষের খুব পরিচিত এবং ভীষণ পপুলার একজন নেত্রী। বরং আমরা সর্বভারতীয় এতে দেখেছি একজন নেতাকে প্রায় ভাষণ দিতে কেঁদে ফেলেন, এবং সেই কেঁদে ফেলাটা অনেকে জেনে গেছে যে এবার উনি কাঁদবেন, এটা অনেকে বলতে শুনেছি, এবং যার ফলে দেখছি ইত্যাদি আবার কাঁদছেন না, পরে হয়তো আবার অন্য কোনো ভনিতা বা অন্য কোনো কিছু ভাবতে দেখবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন পপুলার এবং এমন নেত্রী, তার 45 বছরের কেরিয়ারে তিনি কিন্তু কোনোদিনই এই ছল চাতুরির আশ্রয় নেননি। তিনি জেনুইনলি অসুস্থ, তার পায়ে চোট লেগেছে, সেটা আমরা সবাই জানি, এবং তার প্রতি আমাদের মানুষের সহানুভূতি কতটা নেই, এইটা দিয়ে সহানুভূতি দিচ্ছেন না। হুমায়ুন বাবু তো আইপিএস অফিসার, আমাকে একটা কথা বলুন, মমতা ব্যানার্জি বলছেন চক্রান্ত করে এটা করা হয়েছে, কেউ ধাক্কা দিয়ে দিয়েছে, তাহলে তো চক্রান্তের অংশীদার উনি ছিলেন। তার কারণ উনি জানতেন ওই লোকগুলো ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, আর ওইখানে গিয়ে উনি দরজা খুলে দাঁড়াবেন আর ওরা ধাক্কাটা মারবে। অর্থাৎ এই যে বলতে ছল চাতুরি নিতে হয় না, সারাটা জীবন রাজনীতি, সারাটা জীবন তো ছল চাতুরি করে গেলেন। আরেকটা অনেক স্বীকারোক্তি দিয়েছেন হুমায়ুন বাবু, যে উন্নয়নটা করা যায়নি, তার জন্য যদি মানুষের পাশে দাঁড়ান তো অন্যায়টা কোথায়, তার মানে উনি স্বীকার করে নিলেন যে উন্নয়নটা করা যায়নি। হুমায়ুন বাবু উত্তর দিন, যদি সরকার মানুষের পাশে দাঁড়ায় অসুবিধাটা করায়, সরকারকে মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে, আত্মনির্ভর করতে পারেনি। আমি চিনি না, যাই হোক আমি যেটা বলছি যে গ্রামে উনি যদি আসেন, গ্রামে যদি উনি আসেন দেখতে পাবেন, উন্নয়নটা দেখতে পাবেন। আমরা যেহেতু প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত, আমার এত ধারণা ছিল না যে গ্রামে এত উন্নয়ন পসিবল আছে, কত ঢালাই রাস্তা হয়েছে, প্রত্যেকটা মানুষ রেশন পাচ্ছেন, এগুলো হয়েছে। আমার প্রশ্ন বটেই তো, আপনাদের দাবি উন্নয়ন হয়েছে, তারপরও এত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হচ্ছে, তারপরও বামেদের ওই 7% মাত্র, সেখান থেকেও ভোটার পার্সেন্টেজ ওপেন মঞ্চে বলতে হচ্ছে, চাইতে হচ্ছে কেন? না, সিপিএম তো কোথায় আছে, কোনো তো নিশ্চিহ্ন হয়ে গেছে আমি দেখছি। খালি আমাদের এখানে প্রাণকৃষ্ণ বাবু রয়েছেন। না, আজ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বামপন্থী বন্ধুরা আমাদের ভোট দিন, বিজেপিকে ভোট দিলে ভোট নষ্ট হবে, আমাদের দিন অনুরোধ প্রার্থনা। মমতা ব্যানার্জির কেন প্রয়োজন হচ্ছে? ওই 7% থেকে কি সুবিধা হবে তৃণমূলের? আপনি 2 তারিখ কেন উনি এটা বলেছেন, 2 তারিখে রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন কেন এটা উনি বলেছেন। 2 তারিখে যখন রেজাল্টটা বেরোবে তখন দেখবেন যে এই যে বিজেপি যে অবস্থান কোথায় কি দাঁড়াচ্ছে। আমার তো মনে হয় যে 50-60টা সিটও ওনারা পাবেন না, তো সেই জন্যই উনি বলেছেন যে এটা ভোট দেওয়া মানে নষ্ট করা, এটাই উনি বলতে চেয়েছেন। আর ব্যাখ্যা নানা রকম হবে, আমরা আবার আলোচনায় ফিরবো। শিশির অধিকারী তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, আমরা ব্রেক করেছি এই খবর, দেখাবো সবিস্তারে কবে, কোথায়, তার কি রাজনৈতিক সমীকরণ হতে পারে একটা ব্রেকের পর। সঙ্গে থাকুন। ব্রেকের আগে আপনাদের বলেছিলাম শিশির অধিকারী বিজেপিতে যোগদান করছেন, সম্ভবত কাঁথির সভাতে। আসুন একবার দেখুন। অমিত শাহজি আসছে 21 তারিখ, ওই দিন শিশিরবাবু থাকবে মঞ্চে, আর কোনো চিন্তা নেই। 13ই মার্চ কাঁথির শান্তিকুঞ্জে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সাংসদকে পঞ্চব্যঞ্জনে আপ্যায়ন করেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী, এতে জল্পনা বাড়ে।
তাহলে কি মেজর ছেলে শুভেন্দুর রাস্তাতেই হাঁটবেন বাবা শিশির? কে বললো আমি তৃণমূলে আছি? তৃণমূল বলে লোক বলে নাকি? দুদিন পর শুভেন্দু যেদিন ছেড়ে গেছেন, কোথায় আছে আমার অবস্থান কি আমি জানিও না। 24শে মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। লকেট শান্তিকুঞ্জে যাওয়ায় মোদীর সভাতেই শিশিরের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়। শিশিরবাবু থাকবে মোদিজির সভায়, অপেক্ষা করো। আমি আরো আগে বলবো অমিতজির সভায় চলে যেতে, 21 তারিখে গ্রাতে সভা আছে। আমি যদি আমাকে সুযোগ দেন আমি নিশ্চয়ই যাবো প্রধানমন্ত্রীর সভায়, আপত্তি করার কোনো কারণ নেই। বিজেপি কি আমন্ত্রণ জানিয়েছে অফিসিয়ালি এখন পর্যন্ত? না না, ওরা তো সবসময় সবকে বলছে ছেড়ে দাও সব কথা। তাহলে কি করবেন, যাবেন? ওসব ছেলের নির্ভর, ছেলে বললেই যাবো, ছেলের সঙ্গে কথা হয়নি। এখনো ছেলে জানায়নি, এই তো? না না না। আচ্ছা, ছেলে বললেন অমিত শাহের সভায় থাকতে। শিশিরবাবু থাকবে মোদিজির সভায়, অপেক্ষা করো। আমি আরো আগে বলবো অমিতজির সভায় চলে যেতে, 21 তারিখে গ্রাতে সভা আছে। তাহলে কি ঘাসফুলের শিশির গড়িয়ে পদ্ম পাতায় ছড়া এখন সময়ের অপেক্ষা? শাহী সভাতেই কি পদ্ম পাতায় শিশির? মাটি শিশিরবাবুকে চাইছে, মানুষ শিশিরবাবুকে চাইছে, তার লোকসভা কেন্দ্রের মানুষ শিশিরবাবুকে এই যুগান্তকারী পট পরিবর্তনের সময় পাশে চাইছে। শুভেন্দু তো সবচেয়ে বড় বিশ্বাসঘাত। প্রধানমন্ত্রীর সভায় যেতে পারেন শিশির অধিকারী? গেলে কি তফাৎ হবে? উনি তো বাড়িতেই বসে আছেন। আর একটু রক্ত তো জলের চেয়ে ঘন, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। শুভেন্দু বলবে, শুভেন্দুর ভবিষ্যতের জন্য উনি চলে যাবেন, তাতে আমাদের কোনো ফারাক হবে না। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধে আসে নীরবে। পর্যবেক্ষকরা বলছেন শিশির অধিকারী কিন্তু নীরবে পদ্মপথে পা বাড়াচ্ছেন না। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমি সরাসরি হুমায়ুন কবিরের কাছে আসব। শুধুমাত্র হেভি ওয়েট নয়, ভরসাযোগ্য যে কয়েকটা নাম তৃণমূল কংগ্রেসে ছিল তার মধ্যে শিশির অধিকারী একটা। ভোটের আগে তার ছেড়ে যাওয়া, আপনারা যতই বলুন মানুষ আমাদের পাশে আছে, ডেন্ট হচ্ছে না। দেখুন, শিশিরবাবু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তাকে আমি দেখেছি পঞ্চায়েত লেভেল এবং যে মিউনিসিপ্যালিটি লেভেল থেকে ধীরে 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 উঠে এসেছে। এবং উনার যে পরিবার আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছেড়ে যখন বেরিয়ে গেছিলেন শুভেন্দুবাবু, ওনার ছেলে এবং একজন যে চেয়ারম্যান ছিলেন নাম জানি না, তখন কিন্তু তারা যতগুলো পদ পেয়েছিলেন আমার মনে হয় তারা একটু বেশি পেয়েছিল। এখন এবার বুঝতে পেরেছেন যে 2 তারিখে কি হতে যাচ্ছে ওনাদের জন্য। 2রা মে শুভেন্দুবাবুর জন্য হ্যাঁ একটু বেশি পেয়েছিলেন, যেটা ওনার যোগ্যতা অনুযায়ী আমার মনে হয় একটু বেশি পেয়েছিলেন, সেটা সহ্য হয়নি। ওনার আলাদা কোনো এজেন্ডা তৈরি হয় এবং অ্যাম্বিশন কিছু ছিল, হয়তো শিশিরবাবুরও মনে মনে গোপন কোনো অ্যাম্বিশন ছিল, তার এজেন্ডা কিছু ছিল, সেই জন্য উনি শুভেন্দুবাবু প্রথমে দল ছেড়ে বেরিয়ে গেছেন। সেটা 2রা যে মে আসছে তখনই উনি বুঝতে পারবেন যে কিভাবে উনি ফিনিশ হন। আজকে একটা ভালো আপনাদের দৈনিক একটা পত্রিকায় দেখলাম যে উনি এখন হাহুতাশ করছেন এবং হতাশায় ভুগছেন যে আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়েছেন। উনি আবার চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখান এবং একটাই সিটে দাঁড়িয়ে দেখান। তাহলে এখন এত থরহরি কম্প কেন? তিনি কেন এরকম বলছেন যে তা কান্নাকাটি করছেন যে আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেল? শেষ তো হবেই, এই সমস্ত লোকের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়। আমরা 263 বছর আগে একটা মির্জাফরকে দেখেছিলাম, একটা লুতুফ আলীকে দেখেছিলাম, রায়বল্লভকে দেখেছিলাম, এখন তো আবার দেখছি। শান্তন উত্তর দিন। না কি বলবো, আমি শিশিরবাবু সিনিয়র লিডার। আমার মনে হচ্ছে বিশেষ করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে যেভাবে একটা ফ্রেজ ব্যবহার করেছেন, দেখা বা ডেকে নিয়ে আয়, এভাবে বোধহয় বলাটা ঠিক হয়নি। এভাবে অপমান করা একজন প্রবীণ নেতাকে এটা কোনো দলই করা উচিত না। শিশির বাবুর দলত্যাগ বা বিজেপিতে যোগদানের কি ওটাই একমাত্র কারণ? শিশির অধিকারী বলুন, আমি সাম্প্রতিকতম কারণগুলোর মধ্যে একটা বলছি, যতদূর আমি জানি সাম্প্রতিকতম কারণগুলোর মধ্যে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, এটা নিজের দলের এখনো তিনি সাংসদ ছিলেন, অন্য দলে হলেও করা যায় না, বিশেষ করে এত প্রবীণ একজন ব্যক্তিকে, এত প্রবীণ একজন সাংসদকে। আর শান্তন, আমি আসবো, আপনার উত্তর শুনবো, কিন্তু ইউটিউব লাইভ স্ট্রিমিং থেকে প্রশ্ন আছে। ইউটিউবের প্রশ্ন দেখি। প্রশ্ন করেছেন ইসমাইল হোসেন, তিনি বলছেন ছেলে বলছে বলেই শিশির বিজেপিতে যেতে পারেন।
নাকি অন্য কোনো আশা রয়েছে তার শিশির বাবুর? প্রণাদা উত্তর দিন। না দেখুন, আশা নিরাশার চেয়েও বড় কথা হলো যে আজকে তৃণমূল কংগ্রেস দলটা তো কোনো দল না, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি এই কোম্পানির ডিরেক্টর হয়ে সে বলছে বাবাকে ডেকে নিয়ে আয়। কার কথা বলছে? না না, আপনি ইউটিউবের প্রশ্নের উত্তর দিন না। অন্য কোনো আশা আছে? আপনারা কোনো আশা দিয়েছেন শিশির বাবু কি পাবেন বিজেপিতে গিয়ে? দেখুন, এটা তো সম্পূর্ণ শিশির বাবুর প্রশ্ন, তার উত্তর তো আমি দিতে পারি না। আপনাদের দলে তো যাবেন? আমাদের দলে আসবে, আমরা তো সবাইকে স্বাগত জানিয়েছি। আমাদের দলে তো সবাইকে স্বাগত জানিয়েছি, জনগণের জন্য আক্রমণ করা যাবে না, কারণ বিজেপি যেটা কিন্তু এটা খুব সৎভাবে প্রণয় বলেছেন। তার কারণ হচ্ছে বিজেপি দলটাকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে তাদের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে এখানে বসে দিনের পর দিন, তারা সবাই বিজেপিতে একটা বড় অংশে চলে আসে। দুর্নীতি নিয়ে যারা আক্রমণ করেছে, পাওয়ার পরও বিজেপিতে যাওয়া, ফলে এটা কিন্তু ব্রেকিং নিউজ নয়, এখন এটা ব্রেকিং নিউজ নয়, এখন এটা নিউজও নয়। কারণ বিজেপির যে কাঠামোটা তৈরি হয়েছে গত 2-3 দিন, তোমরা টিকিট প্রার্থীদের ঘোষণা করার পর, যখন কোথায় কে দাঁড়াবে ঘোষণা হওয়ার পর যেভাবে বিজেপি অফিসের সামনে যে গন্ডগোলটা আমরা লক্ষ্য করেছি, সেটা কিসের গন্ডগোল? কেন রাত 3টে পর্যন্ত শিশির বাবুরা যাচ্ছেন? রত্নাদি, আমি আসবো। রত্নাদি, তৃণমূল নিয়ে বিজেপি, রত্নাদি, যতই আপনারা বলুন, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, তিনিও বলছেন আপনি প্রার্থীকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, কিন্তু একটা একটা করে ভরসাযোগ্য মুখ চলে যাওয়া, এটা ক্ষতি নয়? শুনুন, কোনো ক্ষতি নয়, কারণ মমতা ব্যানার্জি যেদিন দলটা গড়েছিল সেদিন খুব সামান্য কয়েকজন নেতা মমতাদির সঙ্গে ছিলেন। সেই দিন থেকে আজও পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস টিকে আছে। তাই অনেক নেতা যাবে, কিন্তু আবার অনেক নেতা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়ে যাবে বাংলার জন্য, যারা বাংলা আগামী দিনে চালাবে। তাই আমরা মমতা ব্যানার্জি যতক্ষণ আছে আমাদের ভরসা আছে, যতই চলে যাক নতুন গাছে নতুন পাতা গজাবেই। আমরা ভোটের আগে ভোটের রেজাল্ট প্রত্যেকদিন আপনাদের দেখাই জনতার দরবারে। আজও আমরা প্রশ্ন রেখেছিলাম, কমিশন নিয়ে প্রশ্ন রেখেছিলাম, বিরোধী হলে কমিশন ভালো আর শাসক হলে কি কমিশন কালো? উত্তর দিয়েছেন হ্যাঁ বা নায়ে আমাদের ইউটিউব দর্শকরা। মোট ভোট 33,000, তার মধ্যে 83% বলছেন হ্যাঁ এটাই, 17% ভিন্ন মত পোষণ করেছেন। আমি খুব সংক্ষেপে, আমাদের সময় শেষের পথে, আমি সায়ন্তনের কাছে আসি এবং হুমায়ুন কবিরের কাছে আসবো। সায়ন্তন, খুব একদম সংক্ষেপে আমি জানতে চাইবো, এই যে নেতা আসবে যাবে, নেতা তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা নির্ভর দল তৃণমূল কংগ্রেস নয়। না, রত্নাদেবী যেটা বললেন না যে তৃণমূল যখন তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজনকে নিয়ে তৈরি করেছিলেন, একদম সত্যি বলেছেন। কিন্তু উনি ভুলে গেছেন সেদিন তৃণমূল কংগ্রেস তৈরি করার পেছনে ভারতীয় জনতা পার্টির হাত ছিল। ভারতীয় জনতা পার্টি ছিল বলে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। 1999 সালে লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে জোট করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি লড়াই করেছিল। এটা অস্বীকার করার উপায় নেই। বিজেপি সেদিন তৃণমূলকে দাদাকে তৈরি হতো না। আরে আমি একটা কি বলি কি, যে এই যে ছাদ ঢালাই হয় না, তখন অনেক কাস্টিং এর জন্য তখন দেখবেন ফুটো লাগে, কিছু প্লাই লাগে, এই সমস্ত লাগে, এগুলোকে ফেলে দিতে হয় পরে, ওগুলো নিয়ে বয়ে বেড়ানো যায় না। তো যাই হোক, এটা তো আমি দেখছি যে শিশিরবাবু যে যাচ্ছেন বিজেপিতে, তো নিশ্চয়ই কোনো হিডেন এজেন্ডা আছে এবং তার একটা অ্যাম্বিশন আছে, এটা নিশ্চিত। কিন্তু সেটা 2 তারিখেই বুঝতে পারবেন যে সূর্য সরে গেলে তার আলোয় যারা আলোত ছিলেন তাদের কি হয়, তারা বুঝতে পারবেন 2 তারিখের পরেই। তাকে বলছে এটাই তো অকৃতজ্ঞতা। কি করে বলছে? এটাই তো হচ্ছে অকৃতজ্ঞতা। সাথে থেকে রাজনীতি করেছিলেন ওখানে। বিজেপিরও তৃণমূলকে অবজ্ঞা করা উচিত না, তৃণমূলেরও বিজেপিকে অবজ্ঞা করা উচিত না। এরা একে অপরের সাথে একসাথে থেকে এদের রাজনৈতিক চর্চা করে। তীক্ষ্ণ কটাক্ষ চলতে থাকবে, জনতার দরবারে চলতে থাকবে সোম থেকে শুক্র রাত 8টায়। আজ এখানে শেষ করতে হবে। সঙ্গে থাকুন, জনতার দরবারে অংশ নিন, কখনো লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে, কখনো এখানে উপস্থিত থেকে। দেখা হচ্ছে আবার।